সাংবাদিক তুহিন হত্যায় জড়িতরা পেশাদার অপরাধী চক্র বলছে র্যাব। গাজীপুরে অন্যতম আসামি স্বাধীনের স্বীকারোক্তি। শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। বরিশালে আজও সড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ। শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অনিয়মের প্রতিবাদ। আদিবাসী দিবসে বান্দরবানে বর্ণিল উৎসব, নাচ গান সহ সাংস্কৃতিক আয়োজনে তুলে ধরা হলো ঐতিহ্য। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সংঘবদ্ধ অপরাধী চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে। সকালে গাজীপুরে র্যাব 1-এর পোড়াবাড়ি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোম্পানি কমান্ডার। গত রাতে তুহিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে গ্রেফতারের পর এই তথ্য জানান তিনি। স্বাধীন এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। সংস্থাটি জানায়, ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণেই তুহিনকে হত্যা করা হয়। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, এমন আশার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি। বলেন, বিগত সময়ের নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক সংযুক্ত করা হবে। আরও বলেন, জাতির কাছে দেয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় কাজ করছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় AI এর ব্যবহার মোকাবেলায় নেওয়া হয়েছে উদ্যোগ। ভোটের 2 মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আস্তে আস্তে দেখবেন ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। ইট ইজ আন্ডার আওয়ার অ্যাক্টিভ কনসিডারেশন যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আন্দোলনকারীদের দাবিগুলোর বিষয়ে জানাবেন। অবরোধের কারণে মহাসড়কে কি অবস্থা সে বিষয়েও জানতে চাই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা দেশে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে, সেই স্বাস্থ্যসেবার যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা রোধে এবং ঢেলে সাজানো এবং সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই বরিশালে ছাত্র জনতা আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ বরিশাল যে কেন্দ্রীয় বাস টার্মিনালটি রয়েছে, সেই বাস টার্মিনালের যে মহাসড়ক ঢাকা বরিশাল মহাসড়কে তারা অবরোধ করেছেন। এক কর্মসূচি গতকালকে তারা পালন করেছিলেন এবং তারা বলছেন যে শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশে যে মেডিকেল কলেজগুলো রয়েছে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে,
সেখানে কিন্তু সঠিকভাবে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন না এবং তারা বলছেন যে দালাল মুক্ত করতে হবে, চিকিৎসকদের যে শূন্যপদ সেটি পূরণ করতে হবে, সরকারিভাবে যে ওষুধ দেওয়া হয় সেই রোগীদের সেই ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং যে অব্যবস্থাপনা রয়েছে সেই অব্যবস্থাপনা ঢেলে সাজিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের মধ্য দিয়ে পুরো স্বাস্থ্য সেবাটি একটি চেইন অফ কমান্ডের মধ্যে নিয়ে আসতে হবে এবং এই দাবিতেই কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে যাচ্ছেন এবং তারা বলছেন তাদের এই আন্দোলন থাকবে। তবে এই আন্দোলনের কারণে যেহেতু মহাসড়কটি তারা অবরোধ করে রেখেছেন সেক্ষেত্রে আসলে দুই পারেই আসলে গাড়ির লম্বা লাইন হয়েছে। এই নতুল্লাবাদ হয়ে দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা পর্যন্ত যানবাহন চলাচল করে। এই অবরোধের ফলে আসলে যাত্রীবাহী এবং পণ্যবাহী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো আটকা পড়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও রয়েছে। রাব্বি, কাউসার, আপনাকে ধন্যবাদ। মাত্র 1.5-2 বছরের মধ্যে রাজশাহী মহানগরীর প্রশস্তকৃত সড়কগুলো খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই যেখানে সেখানে পানি জমে তৈরি হচ্ছে দুর্ঘটনার ফাঁদ। কাজের মান নিয়ে নগরবাসী তুলেছেন প্রশ্ন, আর সিটি কর্পোরেশন বলছে সংস্কারের জন্য টেন্ডার দেয়া হচ্ছে। চলতি মাসের শেষে এসব রাস্তার কাজ শুরু হবে। একটু বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দে জমে যায় পানি। কোথায় যে খাত কতটা গভীর ঠাহর করা মুশকিল। নির্মাণের 1.5 থেকে 2 বছরের মধ্যেই নগরীর রাস্তাগুলো ভরে গেছে খানাখন্দে। দুর্ঘটনা এসব রাস্তার নিত্যদিনের চিত্র। এখানে গর্ত হয়েছে, পাকা রাস্তা, গর্তর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবার যে দুর্ঘটনা মেলা রকম হয়ে যায়, এক লোক মারা গেছে। ভাঙা রাস্তা ব্রেক মারতে হয়, ধরেন যে ভাঙা রাস্তা ডানে বামে চাপলে আমাদের গাড়ির সমস্যা হয়, হয়তো কোন গাড়ি হয়তো কোন চাপ থাকে, হয়তো ডানে বামে গাড়ি, আমাদের খুব সমস্যা হয়। স্বল্প সময়ে নতুন রাস্তার এই অবস্থা হওয়ায় সড়ক নির্মাণ কাজের মান নিয়েও এখন প্রশ্ন তুলছে নগরবাসী। জায়গায় জায়গায় ভেঙে গেছে মাত্র 3 বছরের ব্যবধানে, এতভাবে ভাঙছে যে চলার অনুপযুক্ত হয়ে গেছে। এটা আসলে সিটি কর্পোরেশনেরই দায়িত্ব, বা কেউ এটাতে উদ্যোগ নেয় না যে রাস্তাটা সংস্কার করার জন্য। নাগরিকদের অভিযোগ, সঠিক সময়ে সংস্কার না করায় ভোগান্তি বেড়েছে এই বর্ষায়। রাস্তাটা আসলে রাজশাহী শহর তুলনায় একেবারে যাচ্ছে তাই। বিশেষ করে বর্ষার সময় যে পানি জমে আমরা তো বুঝতে পারি না, এই যে বড় গাড়ি যাতায়াত করছে, গাড়ি নষ্ট হয়। দেখছেন তো খাদ, এই খাদে যদি গাড়ি পড়ে গাড়ির তো ক্ষতি হবেই। সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে রাস্তার হাল হকিকত জানতে মাঠ পর্যায়ে জরিপ করা হচ্ছে। এ মাসের শেষের দিকে রাস্তাগুলো সংস্কারের টেন্ডারের প্রক্রিয়া শুরু হবে বলে তারা আশাবাদী। মাঠ পর্যায়ে সার্ভে শেষ করেছি, এস্টিমেট দিয়ে আমরা ফাইল তুলেছি, অনুমোদন পাবো নিশ্চয়ই, এবং অর্থ বরাদ্দও হয়েছে। আমি আশা করি এই মাসের শেষ নাগাদ দরপত্র আহ্বানে যেতে পারবো। চলতি বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়নের অংশ হিসেবে 15 কোটি টাকা ব্যয়ে নতুন ও পুরাতন রাস্তার কাজ করছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। অভ্যুত্থানের বছর পেরুলেও ভালো নেই জুলাই আন্দোলনে আহতরা। কেউ অসুস্থ হয়ে আজও কাতরাচ্ছেন বিছানায়, কেউ ফিরতে পারেননি স্বাভাবিক ছন্দে। সুচিকিৎসার অভাবে অনিশ্চিত কারো কারো জীবন। পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করায় উপার্জনক্ষম ব্যক্তিটির পরিবারও হয়ে পড়েছে দিশেহারা। কুষ্টিয়ার সহকর্মী রুহুল আমিন বাবুকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা থেকে জিসান আহমেদের প্রতিবেদন। 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে ডান পায়ে গুলিবিদ্ধ হন চুয়াডাঙ্গার মোফাইল। সেই থেকেই অসাড় পা, বাড়িতে বসে অনিশ্চিত জীবন কাটছে তার। আমাদের চিকিৎসা নিয়ে গাফলতি হচ্ছে, এখনো পর্যন্ত আমরা সুস্থ হতে পারি না। 1 বছর হয়ে গেছে। আমাদের বলছিল যে চিকিৎসার জন্য উন্নত মানের ট্রিটমেন্ট দেবে, চিকিৎসাটা দরকার। সরকার আমাদের এই চিকিৎসাটা ভালো মতো করে দিক, আমরা সুস্থ হয়ে কাজকাম করি। 5 আগস্ট কুষ্টিয়ায় গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। অপারেশন করা হলো, এখনও গলায় রয়েই গেছে কয়েকটা ছড়া গুলি। শারীরিক যন্ত্রণা সঙ্গে নিয়ে দৈনন্দিন কাজ করে যাচ্ছেন তিনি। বিদেশে যাওয়ার জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করার পরে আন্দোলনের 4 মাস পরে আমার কুয়েতের ভিসা এসেছিল। চুক্তি অনুযায়ী ভিসা আসার পরে আমি সমস্ত টাকা পরিশোধ করেছিলাম, কিন্তু আন্দোলনের পরবর্তী সমস্ত কার্যক্রম কমপ্লিট করার পরে ফিঙ্গারপ্রিন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রেনিং সমস্ত কিছু কমপ্লিট করার পর কারণে যখন আমি মেডিকেল গিয়েছিলাম,
মেডিকেল থেকে আমার রিপোর্ট আনফিট আসে। আনফিট আসার কারণে আমার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় এবং আর্থিকভাবে আমি চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। আহতদের স্বজনরাও ক্লান্ত, চিকিৎসা খরচ জোগাতে গিয়ে হিমশিম অবস্থা তাদের। প্রাথমিক দিকে তো কেউই জানতো না, তখন আমরা নিজেরাই করেছি, আমিই সহযোগিতা করছি, আমরা চিকিৎসা করেছি। পরে এইখানে প্রথমে কুষ্টিয়াতে 8 দিন হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে ওখানে অক্সিজেন না থাকাই কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সদর হাসপাতালে অক্সিজেন দিয়ে তারপরে ওখান থেকে কিছুটা উন্নত হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চলাফেরাতে অনেকই কষ্ট, তারও কষ্ট আমারও কষ্ট। এখন ধরেন হয়তো ডাক্তারের যেটা আমাদের একটা সরকারের থেকে যদি কোনো হলে ছেলের চিকিৎসাটা যদি ভালো হয়ে উঠতে পারে, বাবা সবই মায়েরই তো ভালো। তবুও সব প্রতিকূলতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চায় আহতরা, দেখতে চায় বৈষম্যহীন বাংলাদেশ। এরকম আলাউদ্দিন আর মোফাইলদের মতো অগণিত ছাত্র জনতা যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন, সেই সাম্যের বাংলাদেশ কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে এই 1 বছরে, সেই প্রশ্ন থেকেই যায়। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। রাজশাহী ও নাটোরে 25টি প্রকল্প ও মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। সকালে রাজশাহী সার্কিট হাউসে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। পরে যান নাটোর সদর উপজেলার কানাইখালীতে, উদ্বোধন করেন মিনি স্টেডিয়াম। সেখান থেকেই ভার্চুয়ালি দেশের বিভিন্ন স্থানে আরও 13টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। এর আগে একদিনের সফরে সকালে রাজশাহী পৌঁছান আসিফ মাহমুদ। বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। চলছে সাংস্কৃতিক নানা আয়োজন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে আদিবাসী দিবস নিয়ে? ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। বাটিং, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বাটিং, এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা কি বলছেন এই আয়োজন ঘিরে? 9 আগস্ট বান্দরবানে বিশ্বব্যাপী আন্তর্জাতিক এই যে আদিবাসী দিবস পালিত হচ্ছে। আজকে প্রতিবাদ হচ্ছে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ। আজকে আপনার যে বাংলাদেশ এই যে আপনার জাতিসংঘের যে সনদ অনুযায়ী, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 1994 সালে যে আদিবাসীদের স্বীকৃতি প্রদানের যে একটি দাবি উত্থাপন করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ আজও পর্যন্ত স্বাধীনতা 54 বছর পরেও কিন্তু এই আদিবাসীদেরকে এখনো কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। যার কারণে যে আদিবাসীরা তাদের ভূমি অধিকার, তাদের ন্যায্য দাবি, তাদের যে অধিকারগুলি বঞ্চিত হচ্ছে, এই অধিকার দাবিতে আজকে আদিবাসী দিবস এই বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হচ্ছে। এবং এই আদিবাসী এই যে আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী KS মাও, সদস্য আঞ্চলিক পরিষদ, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের এহসান মাহমুদ এবং খান আসাদুজ্জামান মাসুম, যুব ঢাকা থেকে আসছেন। এবং এখানে দেখবেন আপনি যে আমাদের পার্বত্য এলাকায় বিভিন্ন এলাকা থেকে যে আগত নারী, পুরুষ, ছাত্র, যুব সমাজ, তারা কিন্তু এই আদিবাসী এই অংশগ্রহণ করছেন এবং তারা চায় তাদের অধিকার ফিরে পেতে, তাদের ভূমি অধিকার, তাদের ন্যায্য অধিকার, তাদের বাঁচার অধিকার, এইটুকু চাই তারা। যেহেতু স্বাধীনতা যুদ্ধে এই যে পাহাড়িরাও কিন্তু, এই আদিবাসীরাও কিন্তু যুদ্ধ করেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অবদান, যেমন ফেসিস্ট আমলে ফেসিস্টদেরকে উৎখাতেরও এই আদিবাসীদের অবদান আছে। যার কারণে এখানকার এই বাটিং, আপনাকে ধন্যবাদ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।